আর ডাক্তার তো বলছে পায়ের রড বলছে, অপারেশন করছে 1 বছর পর রড খুলবে বলছে। আর বর্তমানে বলছে 2 মাস রেস্টে থাকতে, হাঁটতে মানা করছে। 2 মাস পর এক্সরে কইরা তারপর দেখবে তারা, তারপর হাঁটার অনুমতি দিবে তখন। এখন হচ্ছে একটু জটিল প্রশ্ন আছে। এই কঠিন সময়ে সন্তান জন্ম নেওয়ার পর আপনার মানসিক অবস্থা কেমন, যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। মানসিক অবস্থা একদিক মানে এক একদিক দিয়ে তো কষ্টজনক, আবার একদিক দিয়ে আবার আনন্দেরও, দোনোটা মিলেই। আনন্দ বলতে মানে অনেক কষ্টের পর তো অনেক কষ্ট করছি। এই ডাক্তারের হাসপাতালে অনেক ঔষধ আমাকে দেয় নাই, ঔষধের কারণে এখনো আমার হাত জোড়া লাগছে ঠিকই, কিন্তু হাতে বাড়ি কিছু নিলে আমার হাতে এখনো ব্যথা করে। কানের সেলাই করছে, কান শুকায় গেছে, কিন্তু কানে চাপ পড়লে কানের সেলাই ব্যথা করে এখনো। ডাক্তারে বলছে আমার তো ঔষধ পড়ে নাই, এই জন্য বলছে এই ব্যথা যাইতে ধীরে ধীরে যাইব, অনেক সময় লাগবে। তো এত কিছুর এত ব্যথা সহ্য কইরা তারপর সন্তানের মুখ দেখছি, এটা তো খুশির তো হইবে, আনন্দের তো হইবেই। আর কষ্টের তো হইছে যা, আর বাচ্চা বাচ্চা তো সারা জীবনকার জন্য এতিম হয়ে গেছে, বাবারে পাইবে না, বাবা কি জিনিস কোনোদিন দেখবেই না। বাবার আদর ভালোবাসা মায়া মমতা কিছুই তো পাইল না, সব দিক থেকে তো বাচ্চা বঞ্চিত হইলো। মায়ের ভালোবাসা মার কাছে, আর বাবার ভালোবাসা, একটা বাবা তো থাকে বট গাছের মতো, ছায়া দেয়। বাবা বাচ্চারে নিয়ে সব জায়গায় যায়, কিন্তু ও তো এই বাকি জীবনে আর বাবারে দেখতে পারবে না, বাবা কি জিনিস দেখবেও না। আর বাবা কোনোদিন হয়তো বা বড় হইবে, বুঝবে, তখন জিজ্ঞাসা করবে যে আমার বাবা কই, আমার বাবার কি হয়েছে, তখন আমি কিভাবে জবাব দেব। ভাই চলে যাওয়ার পর এখন হচ্ছে আপনার এই সদ্য শিশুর দায়িত্ব নেওয়ার মতো পরিবারে আর কেউ কি আছে? পরিবারের কেউই নেই, কে দায়িত্ব নেবে? বাবার মতো তো আর আপন কেউ হয় না। আপন যদি চাচাও যদি থাকতো, চাচাও তো হয় না, এক গাছের ছাল তো আর এক গাছে কোনোদিন লাগে না, কেউ না। বাবায় বাবায় কাজ কইরা খাওয়ায়, কামাই কইরা খাওয়ায়, ভালোবাসা আদর মায়া মমতা দেয়, কিন্তু বাবার অভাবটা কি অন্য কেউ পূরণ করতে পারবে? কোনোদিনই পারবে না। বর্তমানে আপনার সংসার চালানো বা বাচ্চার চিকিৎসার খরচ যোগাতে কি কোনো ধরনের কষ্টের মুখোমুখি হতে হচ্ছে? কষ্টের মুখোমুখি বলতে বর্তমানে আপনার ছাড়পত্র দিয়া দিছে ডাক্তারের, ওই জায়গায় দিয়ে মিটফুট হাসপাতাল ভর্তি ছিলাম, দেওয়ার পরে তো আর তো কোনো এই যে ছাড়পত্রের যত ঔষধ এখন পর্যন্ত চলতে আছে সব তো আমার আম্মুই দিতেছে, আর তো কেউ দিতেছে না, বা কোনো তো সাহায্য বা সহযোগিতা তো কেউ করতেছে না। হাসপাতাল ছিলাম, ওই জায়গার চিকিৎসা যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে, তারা অনেক কেয়ার করছে। ওই জায়গার চিকিৎসার খরচ মন্ত্রী রাজীব হাসান উনি দিছে, ওনার 1.5 লাখ টাকা খরচ হয়েছে। আবার আমার আম্মুরও খরচ হয়েছে। আমার আম্মুর মানে ওই জায়গার ঔষধ যা ছিল তা ডাক্তারে দিছে, আর ওই জায়গায় যেগুলা ছিল না সেল, ওগুলা আমাদের কিনে আনা লাগছে। বা আমরা 1.5 মাস ছিলাম ওই জায়গায়, ভর্তি ছিলাম 1.5 মাস, তো 1.5 মাসের থাকা খাওয়া ওগুলা সব মিলায় আমার আম্মুরও 1.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। ওই টাকাটা তো আর কেউ দেয়নি। এখন পর্যন্ত ঔষধ আমার আম্মুই দেখতেছে, আম্মুই চালাইতেছে, কেউ যে দিবে কেউ দেয় না। এখন অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট এলাকার গণমানুষের নেতা, নৌ পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব রাজীব হাসানকে। আজ তিনি লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সোহেলের মায়ের হাতে 5 লক্ষ টাকা এবং সোহেলের স্ত্রীর পক্ষে তার শাশুড়ির হাতে 5 লক্ষ টাকার 2টি চেক প্রদান করেন। এছাড়াও পরবর্তীতে আরও 25 লক্ষ টাকার চেক প্রদান করা হবে বলে জানানো হয়েছে। দুঃসময়ে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে যে সহমর্মিতা ও দায়িত্বশীলতার পরিচয় তিনি দিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। নিহত সোহেলের পরিবারের জন্য সকলের কাছে দোয়া ও কামনা করেছেন তিনি। দোয়া করি মহান আল্লাহ সোহেলের পরিবারকে এবং সোহেলের বাচ্চাটাকে সুস্থ রাখুক এবং মানুষের মতো মানুষ করুক। দর্শক, ভিডিওটা অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কমেন্ট বক্সে সোহেলের বইয়ের বিকাশ নাম্বার দেওয়া আছে, যদি কেউ মনে করেন যে সোহেলের বাচ্চাটাকে সাহায্য করবেন তাহলে আপনারা করতে পারেন। এটা সোহেলের বইয়ের বিকাশ নাম্বার, যাতে বাচ্চাটার ভবিষ্যৎ স্থায়ী একটা ঠিকানা পায়। আল্লাহ হাফেজ।